আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসআর লার্নিং বিডি.com-এ। আজকে আমাদের তৃতীয় ক্লাস শুরু হবে। তৃতীয় ক্লাসেও দ্বিতীয় ক্লাসে যা পড়িয়েছিলাম সেগুলো পুরোপুরি শেষ হয় নাই। বাকি যেটুকু রয়েছে সেটুকু ইনশাল্লাহ আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের বিভিন্ন যে মৌলগুলো আছে, মৌলের যৌগ আছে, এই যৌগের প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি যে কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত না হলেও কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস। এর কারণটা কি? এই কার্বন যে মনোক্সাইড, এই কার্বনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই মুক্ত জোড় ইলেকট্রন থাকার ফলে আমাদের রক্ত মেন উপাদান এই যে আয়রন, এই আয়রনের ডি অরবিটাল খালি থাকার ফলে এই রক্তকে আবার সংক্ষেপে এই যে আয়রন, এটাকে আবার সংক্ষেপে এইচবি হিমোগ্লোবিন বলা হয়। যেখানে মেইন উপাদান হচ্ছে আয়রন পরমাণু আছে। এই আয়রন পরমাণুর যে মুক্ত জোড় আয়রন পরমাণুর যে ফাঁকা ডি অরবিটাল আছে, এই ফাঁকা ডি অরবিটাল কার্বন মনোক্সাইডে কার্বনের উপরে যে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই মুক্ত জোড় ইলেকট্রন হিমোগ্লোবিনের আয়রন নিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে। আর এটা গঠন করার ফলে রক্তে অক্সিজেনের পরিবহন কমে যায়। আর অক্সিজেন পরিবহন কমে গেলে শরীরের যে কোষগুলো আছে সেই কোষগুলো শিথিল হয়ে যায়। আর কোষগুলো শিথিল হয়ে গেলে আস্তে আস্তে দেখা যাচ্ছে সে অজ্ঞান হয়ে কিছুক্ষণ পর বা 8-10-15 মিনিট পর এমনিতেই মারা যায়। অপরদিকে কার্বন ডাইঅক্সাইডের কার্বনের উপর কোনো মুক্ত জোড় ইলেকট্রন না থাকার কারণে এটা এই যে হিমোগ্লোবিনের আয়রনের সাথে কোনো সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে না। এই কারণে কার্বন ডাইঅক্সাইড রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমাতে পারে না, ফলে কার্বন ডাইঅক্সাইড কোনো বিষাক্ত গ্যাস নয়। ঠিক এরপরে আমরা আসবো এই যে কার্বন মনোক্সাইড দাহ্য গ্যাস, কিন্তু কার্বন ডাইঅক্সাইড দাহ্য নয় কেন? এই কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ সংখ্যা +2 আর কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ সংখ্যা +4। যেহেতু কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ সংখ্যা +2, তাহলে এই কার্বনের জারণ সংখ্যা বাড়ানোর প্রবণতা দেখা যায়। অর্থাৎ কার্বনের জারণ সংখ্যা 2 এবং 4, সর্বোচ্চ 4, তাহলে 2 থেকে কার্বনের জারণ সংখ্যা বাড়তে পারে, অর্থাৎ 4 হতে পারে। ফলে এই কার্বন মনোক্সাইড আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। অর্থাৎ কার্বন মনোক্সাইড অক্সিজেনের সাথে যেহেতু যুক্ত হয়, তাই আমরা বলতে পারি এটি দহন বিক্রিয়া। আর যেহেতু দহন বিক্রিয়া, তাই কার্বন মনোক্সাইড এক্ষেত্রে পুড়ছে, অর্থাৎ কার্বন মনোক্সাইড একটি দাহ্য গ্যাস। অপরদিকে কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে কার্বনের জারণ সংখ্যা সর্বোচ্চ 4 হয়ে গেছে। আর 4 হয়ে যাওয়ার ফলে এ আর অক্সিজেনের সাথে যুক্ত হবে না। আর যেহেতু অক্সিজেনের সাথে যুক্ত হবে না, তাই কার্বন ডাইঅক্সাইড আর জারিত হবে না, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড দাহ্য গ্যাস নয়। এ পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের উভধর্মী অক্সাইডকে আলোচনা করব। এক্ষেত্রে কয়েকটা অক্সাইড হলো SNO, SNO2, PbO2, বেরিলিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড। তাহলে উভধর্মী অক্সাইড
কাকে বলে? যে সকল অক্সাইড অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, ক্ষারের সাথেও বিক্রিয়া করে, ওই অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলে। যেমন আমি যে 4টা অক্সাইড 1 2 3 4 5 6 7 এই 7টা অক্সাইড লিখছি, আরও আছে, মোটামুটি এই 7টার মধ্যে থেকে আসে। এই 7টা অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে। আর যেহেতু অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, তাই এই অক্সাইডগুলোকে বলা হয় উভধর্মী অক্সাইড। তাহলে আমি এক্ষেত্রে কয়েকটা যৌগ দিয়ে দেখাই। যেমন এটাতে দেখাই SnO2, এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এটা অ্যাসিড, SnCl4 আর পানি, স্টানিক ক্লোরাইড, সোডিয়াম নাইট, স্টানিট। স্টানিক ডাইঅক্সাইড এই সেলের সাথে বিক্রিয়া করে স্টানিক ক্লোরাইড উৎপন্ন করলো, এবং এই যে ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম স্টানেট ও পানি উৎপন্ন করলো। যেহেতু এই অক্সাইডটা অ্যাসিড এবং ক্ষারের উভয়ের সাথে বিক্রিয়া করে, তাই এই অক্সাইডটা উভধর্মী অক্সাইড। ঠিক অনুভাবে আরেকটা আসি, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা আসি, এই অ্যাসিডের সাথে বিক্রি করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করে। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রি করে লবণ পানি, এবং ক্ষারের সাথে বিক্রি করেও লবণ পানি উৎপন্ন করে, তাই অ্যালুমিনিয়াম অক্সাইড ও উভধর্মী অক্সাইড। আমি দুইটা দেখালাম, বাকিগুলো তোমরা নিজেরা বিভিন্ন বইয়ে দেওয়া আছে, ওগুলো থেকে দেখে নিও। এই যৌগটার নাম সোডিয়াম অ্যালুমিনেট। এই পর্যায়ে আমরা যে পরিবর্তনশীল যে জারণ অবস্থা, বিভিন্নভাবে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, সেগুলো যদিও ক্লাস 10-এ আমরা পড়ে আসছি, অনেকে হয়তো ভুলে গেছো। আমি এটা কয়েকটা মৌল সংক্ষেপে দেখিয়ে দিব, এবং দেখিয়ে দেওয়ার পর কোন কোন যৌগগুলো গঠিত হয় আবার কোনগুলো হয় না, এই পরিবর্তনশীল জারণ অবস্থা বুঝতে পারলেই কোন যৌগগুলো গঠিত হয় কোনগুলো হয় না সেগুলো আমরা পারবো। আর যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে যে বিষয়টা বললাম এটা পড়াবো। তাহলে আজকে এই পর্যন্ত।